রাজ্যে গেরুয়া ঝড়, রাজ্যের শাসনভার গ্রহণ করতে চলেছে বিজেপি। 200-রও বেশি আসনে এখনো পর্যন্ত এগিয়ে বিজেপি। অন্যদিকে তৃণমূল 90টিও আসন এখনো এগিয়ে নেই। আমার সঙ্গে আমার সহকর্মী সুচারু মিত্র আছে, তার সঙ্গে আমরা কথা বলবো। সুচারু, তৃণমূলের এই যে ধরাশায়ী, এই যে অবস্থা, কেন, কি কারণে ঘটলো? দেখো, এবারে ভোটের যে চিত্র এবং ফলাফলের যে সার্বিক দিক, তাতে এটা বোঝা গেল যে পুরো ভোটের হাওয়াটা ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং যে কারণে বামপন্থীরাও ঢেলে ভোট দিলেন ভারতীয় জনতা পার্টিকে। এবং শুধু তাই নয়, তুমি এগিয়ে থাকা নিরিখগুলো যখন আমরা সকাল থেকে দেখতে শুরু করেছিলাম, তখনই বোঝা যাচ্ছিল যে 2-3টে রাউন্ড পরেও কোনোভাবেই তার পরিবর্তন ঘটছে না। ফলে এটা কার্যত বলা যেতে পারে বিজেপির একটা ভূমিধস জয়। এবং প্রথমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে তৈরি হওয়া এই ভারতীয় জনতা পার্টি এই প্রথমবার বাংলাতে পদ্মের সরকার গঠন হতে চলেছে। নিঃসন্দেহে বিজেপির বেশ কিছু কল ছিল, কিন্তু সেই সঙ্গে যে কলটা ছিল সেটা হচ্ছে এবার পাল্টানো দরকার। এই যে কল এবং একেবারে ভরসা ইন ভয় আউট, এই স্লোগানটাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এবার নির্বাচনে ঝাঁপিয়েছিল। 2 মাস আগেও কিন্তু এটা মনে হচ্ছিল না নাজিয়া যে এবারে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে। 2 মাস আগেও সেরকম হাওয়া ছিল না। এসআইআরের পরে সমস্ত রাজনৈতিক দল একেবারে নিশ্চুপ, কিন্তু হঠাৎ করে দেখা গেল ঠিক এসআইআরের পরে একটা প্রচারের ঝড় তুলতে চলে এলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। বারে বারে, একবার নরেন্দ্র মোদী, একবার অমিত শাহ, একবার অমিত শাহ, একবার নরেন্দ্র মোদী, এবং তারা বলতে শুরু করলেন যে এইবার এইবার এইবার, এবং বলতে থাকো। ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে বিপ্লব দেব, প্রত্যেকটা কেন্দ্রীয় পর্যবেক্ষককে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব অর্ডার দিয়েছিলেন যে আমরা আসছি নয়, আমরা এসে গেছি, আমরা এসে গেছি, এই কথাটা বলতে শুরু করো। তুমি নিশ্চয়ই দেখবে প্রথম রাউন্ড ভোটের পর শুভেন্দু অধিকারী বললেন যে আমরা 152টা আসনের মধ্যে 125টা পেয়ে গেছি, ভারতীয় জনতা পার্টিই সরকার গঠন করতে চলেছে। শ্রমিক ভট্টাচার্য বিগত 13 দিন যদি তার স্টেটমেন্টের দিকে তাকাও, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তিনি বারবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারের বিদায় হয়ে গেছে, আমরা এসে গেছি। আলটিমেট এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা দ্বিতীয় দফাতেও খেটেছিল, এবং মানুষ যে তৃণমূল কংগ্রেসের ওপর একটা বড় অংশ বিরক্ত হয়েছিল, যদিও কানাঘোষা বা আদ্যন্তর তৃণমূল বা যারা অনেক পুরনো তৃণমূল, তারা হয়তো বিশ্বাস করতে চায়নি, কিন্তু চোরা স্রোত বয়ে গিয়েছিল সমাজের সর্বস্তরের মানুষের ক্ষেত্রে। বিশেষ করে তৃণমূল বিরোধী যারা, তারা ঠিক করে নিয়েছিল যে তৃণমূল বিরোধী ভোটটা অন্য কোনো রাজনৈতিক দলে নয়, তৃণমূলকে সেয়ানে টক্কর দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। সেই কারণে হাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ, এবং যে কারণে এবারে মুখে না বলা সত্ত্বেও 200 পার। এর আগে বহুবার বলেছিলেন অমিত শাহ, মোদিজি 200 পার, 200 পার, আখরি বার বিজেপি সরকার, কিন্তু এবারে তারা কিছু বলেননি। এবারে তারা বলেছিলেন শুধু বলতে থাকো বিজেপি সরকার গঠন করবে, বিজেপি সরকার গঠন করবে। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী, 2047 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালনা, কোথাও কোনো ভোট পর্ব বিঘ্নিত হয়নি, কড়া ভূমিকায় নির্বাচন কমিশন, এবং স্বচ্ছ, ফ্রি অ্যান্ড ফেয়ার এরকম ধরনের ইলেকশন এর আগে পশ্চিমবঙ্গবাসী দেখেনি। তবু সকাল থেকে গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে প্রথম আধ ঘন্টায় মনে করা হচ্ছিল যে দুটো দলের মধ্যে 5টা-10টা সিটের বা আসনের তফাৎ আছে, বেলা বাড়ার সাথে সাথে চিত্রটা পরিবর্তন ঘটে যাবে। কিন্তু বেলা যখন বাড়লো, ততই দেখা গেল ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত হচ্ছে। কয়েকটা জেলায় বিজেপি এত ভালো ফল করেছে, এই সমস্ত জেলাতে তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারলো না। পূর্ব মেদিনীপুর, যেখানে বড় দায়িত্বে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই পূর্ব মেদিনীপুর জেলা 16-0, একটা জোড়া ফুলও ফোটেনি। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরেও কি ভালো ফল হয়েছে? পশ্চিম মেদিনীপুরটা তবুও বিজেপির কাছে একটা ভালো জায়গা ছিল, কিন্তু সেই পশ্চিম মেদিনীপুরও তারা লুজ করেছে। শুধু এখানেও শেষ নয়, যে বীরভূম নিয়ে এত গর্ব, একদিকে অনুব্রত মণ্ডল, একদিকে কাজল শেখ, সেই বীরভূমের মাটিতেও পদ্মফুল ফুটেছে। ফলে অ্যান্টি ইনকামবিয়েন্সি, এবং সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেব, আর তৃণমূলকে নয়, ভাতা নয়, লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্বাস্থ্যসাথী নয়, তার এফেক্ট সরাসরি রাজ্যের 49% মহিলাদের অধিকাংশ মহিলাই বিজেপিকে ভোট দিয়েছে। নয়তো এই
কনভার্সন সম্ভব নয়। 1 2 মুসলিম ভোট, যে মুসলমান ভোট মনে করা হচ্ছিল বিজেপির দিকে 1% যাবে না, সেই মুসলমান ভোট 5 থেকে 6% ভারতীয় জনতা পার্টির দিকে গেছে বলেই মনে করা হচ্ছে। 3 নম্বর বিষয়, হিন্দু হিন্দু ভাই ভাই, অত্যন্ত পুরনো কল। এবারে নির্বাচনের আগেও শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই, যদিও শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে আমার সবাইকে লাগবে, আমি বহুত্ববাদের লাইনে বিশ্বাস করি, কিন্তু মানুষ মনে মনে ঠিক করেছিল যে একটা বার বিজেপিকে সুযোগ দেওয়া দরকার, বিজেপিকে বিশ্বাস করা দরকার। সেই বিশ্বাস বশত তারা কিন্তু এই হিন্দু ভোটটা, একদম অবাঙালি এবং বাঙালি হিন্দু ভোটটা, এসআইআর পরেও যে ছাঁকা অংশটা বেঁচে ছিল, তারা কিন্তু বিজেপিকেই দিয়েছে। এবং সবটার ফলাফল মহিলা ভোট, পুরুষ ভোট এবং বিজেপিকে একবার সুযোগ দেওয়া দরকার, এই ভাবনা নিয়ে অধিকাংশ মানুষের যে ভোট, সেই ভোটেই কিন্তু কিস্তি মাত করেছে ভারতীয় জনতা পার্টি। কলকাতার মতো নির্ভরযোগ্য আসনগুলোতে হার, মানে যেখানে মানিকতলা, বা তুমি চলে যাও একেবারে যাদবপুর, বা তুমি চলে যাও যেগুলোতে আশাই করা যায় না, শ্যামপুকুর, শশী পাঁজা জিততেন এতদিন, সেখানে পূর্ণিমা চক্রবর্তী, বিজেপির এত সংগঠনই ছিল না। তাহলে কিসে হলো? তাহলে একটা প্রবল তৃণমূল বিরোধী হাওয়া, সেই তৃণমূল বিরোধী হাওয়াটা কিন্তু শুধু চায়ের কাপের তর্কে নয় বা আমাদের আলোচনার মধ্যে নয়। আমরা অনেকেই অ্যাসেসমেন্ট করেছিলাম যে এবার বোধহয় এসআইআর হবে, ফলটা অন্যরকম হতে চলেছে। মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের ইনট্যাক্ট থাকতে চলেছে। 49% মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন না, তাহলে তারা তৃণমূলকেই দেবেন। কিন্তু হলোটা একদম আলাদা। যে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছিলেন, যে 93% মহিলা এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন, সেই 93% অধিকাংশ এবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ পদ্ম ফুলে মেরেছে। সিপিআইএম নিজেদের প্রার্থীকে খুব একটা নজর দেয়নি, একটা প্রার্থী ঢুকেছে। আমরা তো আশা করেছিলাম এবার বিধানসভাতে অন্তত বামফ্রন্ট 4-5টা বিধায়ককে নিয়ে ঢুকবে, মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে অনেক আশা ছিল, কিন্তু এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুধুমাত্র একটি কেন্দ্রে বাম প্রার্থী জয়লাভ করেছে, শূন্যতা কাটলো বলা যেতে পারে। ফলে এখানে এই কলটাই ছিল যে না, আমরা আগে যে পরিকল্পনা নেব, বামপন্থীদের মাথায় এটা ছিল যে আমাদের বিজেপিও শত্রু, তৃণমূলও শত্রু, বিজেপি আমাদের সাম্প্রদায়িক শত্রু, তৃণমূলও শত্রু, কিন্তু এখন আমাদের কাজ করতে হবে, তৃণমূলকে যদি ডাউন করতে হয় তাহলে বিজেপিকে ভোট দিয়ে জেতাতে হবে। মানে বাম ভোট রামে গেছে, কিন্তু বামেদের একটা যে তকমা লেগে গেছিল যে তারা শূন্য, সেই তকমাটা কিছুটা হলেও কাটলো, কারণ একটাতে তারা জয়ী হলো, একটা আসন তারা পেয়েছে। কিন্তু আরও একটা প্রশ্ন সুচারু, যে এই যে তৃণমূলের এই যে একটা পরিণতি, এটা কি দলের অন্দরেও কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল তার মধ্যে? তার কারণ বারবার কিন্তু এই জিনিসটা উঠে এসেছে অনেক সময়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলো বা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলো, এই জিনিসগুলো কিন্তু বহুবার প্রকাশ এসেছে। যদিও হাইকমান্ডরা সেটাকে ধামাচাপা দেওয়া বা সেটাকে শান্ত করার বহুবার চেষ্টা করেছেন, এক প্রার্থী দলবদলের একটা ছবি বারবার উঠে এসেছে, সেগুলোকে চাপা দেওয়া, সেগুলোকে শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু এই নির্বাচনে কি সেই মানে অন্তর্দ্বন্দ্বটা কোনোভাবে মিডলে ছিল, যেটাও একটা বিজেপির ভোট পেতে সাহায্য করলো? একদম একদম অন্তর্দ্বন্দ্ব ছিল, এবং একটা দল দীর্ঘদিন ধরে সরকার চালালে, 15 বছর চালাচ্ছিল, ফলে দলের মধ্যেই কিন্তু অন্তর্দলীয় কার্যকলাপ ছিল এবং উপদলীয় কার্যকলাপ যেটাকে বলে, সেই উপদলীয় কার্যকলাপ ছিল। অনেক ক্ষেত্রেই তৃণমূলের সিটিং এমএলএকে এবার সিট দেয়নি, তারা অত্যন্ত ক্ষুব্ধ ছিল। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও তাই, সৌমেন মহাপাত্র তিনি মানে ভোটের কোনো দায়িত্বেই রইলেন না, দলও তার পাশে দাঁড়ালো না। আবার আপনি যদি চলে যান অন্যান্য ক্ষেত্রে, অনেকগুলো জায়গাতেই দেখা গেছে যে তৃণমূলের যারা প্রকৃত দায়িত্বে থাকে তাদেরকে দায়িত্ব না দিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম গোছানো হয়েছিল, এবং সেই টিম থেকে কয়েকটা নতুন মুখকে একদম ফ্রেশ হিসাবে বাজারে ব্যবহার করা হলো। কিন্তু দেখা গেল মানুষ এই ভারতীয় জনতা পার্টির দিকে তারা তাকিয়েছিল, এবং মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমি আমার এলাকায় প্রার্থী দেখব না, আমি যেটা দেখব সিম্বল, এবং সেই সিম্বল হিন্দুত্বের, এবার হিন্দুদের লড়াই করবার শেষ অস্তিত্বের জায়গা, এরকম ব্যাপারে একটা ন্যারেটিভ তৈরি করেছিল বিজেপি, যে এইবারে যদি বিজেপিকে ভোট না দাও তাহলে বাংলায় কোনোদিন ভোট আসবে না, বাংলায় কিছু হলে আর আমাদের বলতে আসবে না। ফলে স্বভাবতই একেবারে বিজেপির বার্তা, কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা পেয়ে বাড়িতে সবাই নিজস্ব ডায়েট মেনেই চলছিল, এবং মোদিজি যে যে কথাগুলো বলেছিলেন সেগুলো নিয়েই তারা চলছিল। ফলে এমন অবস্থায় দাঁড়িয়ে এটা খুব পরিষ্কার হচ্ছিল যে বিজেপির বেল্টগুলোতে বিজেপির
পরীক্ষায় ভালোই পাস করবে, কিন্তু যেগুলো বিজেপির মানে বেল্ট নয় সেখানেও কিন্তু দেখা গেল উল্লেখযোগ্যভাবে ভারতীয় জনতা পার্টি একটা দুর্দান্ত পারফরমেন্স করলো। এবং তোমাকে বলি, এগিয়ে থাকার নিরিখ দেখলেই তুমি বুঝেছো যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির এগিয়ে থাকার নিরিখে আসনের তফাৎ প্রায় 30টা। তৃণমূল কংগ্রেস 30টা আসন বেশি পেয়েছে এই 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 বিষয়টা। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানে তৃণমূল কংগ্রেস তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছিল। এবং তোমাকে জানিয়ে রাখি, নন্দীগ্রামে জিতে গেলেন শুভেন্দু অধিকারী। আমরা প্রথমেই বলেছিলাম যে নন্দীগ্রামের লড়াই অতটা সহজ হবে না। আবার চুঁচুড়াতে দেবাংশুর লড়াই সহজ হবে না। চুঁচুড়াতে পরাজিত হলেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে নিউ জেনারেশন জেন জি, সেটা একদম ব্যর্থ। তৃণাঙ্কুর ব্যর্থ, দেবাংশু ব্যর্থ, আরও বহু ব্যর্থ রয়েছে যারা কিন্তু তৃণমূলকে ডিভিডেন্ড দিতে পারলো না। প্রকারান্তরে যদি হয়তো তৃণমূলের আদি নেতাকে দেওয়া যেত একটা অন্যরকম ফলাফল হতো। যদিও আগে থেকেই মানুষজন মনস্থ করে রেখেছিলেন যে আর যাই করি এবার বিজেপিকে দিতেই হবে, এবার আর তৃণমূল কংগ্রেসকে ভোট নয়, তারা মনে মনেই কল দিয়ে রেখেছিলেন। ফলে ওই যে 60% সাইলেন্ট ভোটার, আমরা দেখেছিলাম যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা কোনো সমীক্ষা করেননি। 60% সাইলেন্ট ভোটার তারা মুখ না খুললেও আসলে তাদের ভোটের বেশিরভাগ অংশই গেছে ওই ভারতীয় জনতা পার্টির দিকে, ওই পদ্মফুলের দিকে। ফলে এই মুহূর্তে অত্যন্ত চাপের মুখে তৃণমূল কংগ্রেস। কিভাবে তারা সংগঠন সামলাবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না, প্রাক্তন হয়ে যাবেন। এবার কি তাহলে তিনি বিধানসভায় বিরোধী দলনেত্রী হিসাবে যাবেন, নাকি অন্য কাউকে দায়িত্ব দেবেন? কিন্তু যেই দায়িত্ব যে বিরোধী মানে ভূমিকায় তৃণমূল কিভাবে থাকবে, তার কারণ যেভাবে তারা ধরাশায়ী হতে চলেছে এবং যেভাবে দেখা যাচ্ছে যে সিট যেভাবে তারা আসছে, তাদের পক্ষে আসছে, বিপক্ষে যাচ্ছে, তো সেক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা হিসেবে তারা কতটা চাঙ্গা হতে পারে। কারণ আমরা অতীতে দেখেছি যিনি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি যেভাবে বিরোধিতা করেছেন তার এখন কিন্তু বয়স হয়েছে বলা যেতে পারে, এবং সেই অনুযায়ী কি তিনি আবারও সেই ভূমিকা পালন করবেন বা দলের অন্য কেউ সেই ভূমিকা পালন করবে, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। একদম সে নিয়ে প্রশ্ন আছেই। এবং এটাও দেখার যে এবার নেতৃত্বটাকে কিভাবে সাজানো হয়। কারণ যেভাবে তৃণমূলের তাবড় নেতামন্ত্রীরা হেরেছেন, হারলেন অত্যন্ত মানে খারাপভাবে হারলেন তৃণমূলের অনেকজন নেতৃত্ব। তার মধ্যে তুমি যদি দেখো খড়দায় তৃণমূল কংগ্রেস একজন সিনিয়র জার্নালিস্টকে, সাংবাদিককে প্রার্থী করেছিল, দেবদীপ পুরোহিত, তিনি হারলেন, হেরে বসলেন। শুধু তাই নয়, উদয়ন গুহ, উত্তরবঙ্গের মুখ উদয়ন গুহ, সেই উদয়ন গুহকেও হারিয়ে দেখালো বিজেপি। এছাড়াও আমরা যদি আমাদের জেলাগুলো বা পার্শ্ববর্তী জেলায় চলে আসি, তাহলে মানিকতলায় এগিয়ে রয়েছে তাপস রায়। শ্রেয়া পাণ্ডের যত সময় গড়াচ্ছে ততই ব্যবধান বাড়ছে, তাপস রায় আরও ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছে। ফলে শ্যামপুকুর, জোড়াসাঁকো, বিজয় ওঝা। ফলে এই জায়গাগুলো দাঁড়িয়ে সিপিএম ম্যাপিংই করতে পারছে না ঠিক কী করা দরকার। তবে এই মুহূর্তে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আগে এই যে মানে আসন তারা জিতেছেন, আগে সেই সমস্ত জেতাদের বিধায়কদেরকে নিয়ে একটা বৈঠক করে নিক তৃণমূল। কিভাবে বিরোধী আসনে বসে আগামী 5 বছর স্ট্র্যাটেজি তৈরি হবে, কিভাবে বিজেপির সাংগঠনিক এবং গঠনমূলক দিক থেকে সমালোচনা করতে হবে, এইটা তৃণমূল কংগ্রেসকে শেখাতে লাগবে। তাই তাদের ওয়ার্কশপ করা ভীষণ জরুরি। প্রয়োজনে ওয়ার্কশপ করাবেন শুভেন্দু অধিকারী এবং নীল অধিকারী। ফলে এই জায়গায় একাধিক ক্ষেত্রে আমি বলবো যে এবার কিন্তু ভারতীয় জনতা পার্টি একদিকে যেমন তাদের বিধায়কদেরকে শেখাবেন মন্ত্রিসভায় কিভাবে যেতে হয়, কিভাবে বিধায়কদেরকে অ্যাক্ট করতে হয়, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু বিরোধিতার জায়গায় বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়দেরই শেখাতে হবে যে বিধানসভায় কিভাবে বিক্ষোভ করতে হবে, কিভাবে ইস্যুকে আনতে হবে। এতদিন সরকারে থাকা, পাওয়ার করিডোরে থাকা, আর পাওয়ার করিডোর থেকে চলে যাওয়ার পর মানে একজন রাজা, তার রাজার মাথা থেকে মুকুট চলে যাওয়ার পর কেমন তার অনুভূতি, কিভাবে বিরোধিতার জায়গায় তাকে করতে হবে, সেই জায়গাটা খুব মুশকিল। কারণ এরপরে কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস করা খুব কঠিন হবে। তুমি ক্ষমতায় যখন থেকেছো, ক্ষমতার আস্ফালন করেছো, তুমি অন্যায্য কারণে অনেকের গায়ে হাত দিয়েছো, অনেকে থ্রেট করেছো, কারোর বাড়িতে সাদা থান পাঠিয়েছো। এবার তার পাল্টা হবে, খুব স্বাভাবিক। যতই শুভেন্দু অধিকারী
যতই শ্রমিক ভট্টাচার্য উল্লেখ করুক যে এরকমটা করো না, এটা ঠিক নয়, কিন্তু যারা গ্রামে গ্রামে শপথ নিয়েছিলেন তারা বলেছিল যে 4 তারিখে বিকেলের পর দেখা যাবে। ফলে অনেক জায়গাতেই তৃণমূলকে কিন্তু দেখা দেখি শুরু হয়ে যাবে। এই অবস্থায় কারা মার খেয়েও দলের দুর্দিনে থেকে গেলেন তৃণমূল কংগ্রেসের পতাকা কাঁধে ধরে, কারা এটা জেনেও যে আমরা সরকার এবার গড়ছি না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলের কোনো হেভিওয়েট জেতেনি, পরাজিত হয়েছেন বহু মন্ত্রী, তারপরেও যারা তৃণমূল কংগ্রেসে থেকে যাবে তাদেরকেই বলতে হবে আসল প্রকৃত তৃণমূল কংগ্রেস। তার কারণ বামেরা এই ধৈর্যের পরিচয় কিন্তু বিগত কয়েক বছর ধরে দিয়েছে। 2011 সালে বামেদের পতন হয় 67টা আসনে, তার পরবর্তীকালে আরও ক্ষয়িষ্ণু হয়, তারপর শূন্য হয়ে যায়। কিন্তু প্রকৃত বামপন্থী যারা লাল ঝান্ডা কাঁধে নিয়ে এখনও লড়াই করে, যদিও সেই বামপন্থীদের হাত কাঁপলো কাস্তে হাতুড়ি তারাতে ভোট দিতে গিয়ে, তারা ইভিএমে গিয়ে মাথা চুলকে ভাবলো যা এবার যেভাবে হোক তৃণমূল কংগ্রেসকে আটকাতে হবে। তাই সমস্ত বামপন্থীরা একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে জোরসে ছাপ দিলেন। সংখ্যাটা সিপিএমকে দেননি এমন নয়, সেটা খুব কম সংখ্যা, তবেই একজন বাম প্রার্থী ঢুকতেন। কিন্তু আমাদের যে অ্যাসেসমেন্ট, আমাদের যা সমীকরণ ছিল, বিধানসভায় 5 থেকে 6 জন সিপিআইএমের বিধায়ক ভেতরে ঢোকার কথা ছিল। কোথাও না কোথাও সিপিএম তার সংগঠন বা তার নিজস্ব বেসের ওপর জোর না দিয়ে একটাই কল ছিল পার্টির অন্দরে চুপচাপ, যে আমরা তো কথা বলে করতে পারবো না, তাহলে পলিট ব্যুরো চেপে ধরবে। পার্টির মধ্যেই অন্দরে কথা হয়ে গেছিল যে অমুক বিধানসভাতে আমরা ভোটটা সকলে মিলে তৃণমূল বিরোধী ভোট হিসাবে বিজেপিকে দেবো। এই কলটা কিন্তু কাজ করেছে। নয়তো বিধাননগরের মতো জায়গায় ল্যাবড়াতে হতো না সুজিত বসুকে, নয়তো কাশীপুরের মতো জায়গায় অতীন ঘোষের মতো স্টল ওয়ার্ডকে ভাবতে হতো না, বা একেবারে মানিকতলার মতো জায়গায় কাজ করা শ্রেয়া পাণ্ডে, তার বাবার অত কাজ, সেই শ্রেয়া পাণ্ডে প্রচারে আমি দেখেছি 30-40 হাজার লোক, ক্যামেরার উল্টো দিকে জয়ন্তদা দাঁড়িয়ে আছে, একই সঙ্গে আমরা কভার করতে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি মানুষের লোক কি। কিন্তু লোক দিয়ে সব সময় যে সবটা পূরণ হয় না, এক্ষেত্রে কিন্তু শ্রেয়া পাণ্ডে ঠাড়ে ঠোঁটে ভালোই বুঝতে পারছেন। তাপস রায়ও বহু ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন, হয়তো তার জয় ঘোষণা তাই সময়ের অপেক্ষা। অন্যদিকে এবারের এই লড়াইটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা জোরদার ফাইটের লড়াই ছিল। সেই লড়াইয়ে বিজেপি যে কাজটা করলো, তৃণমূলকে 100-র নিচে নামিয়ে দিল। এইটা একটা ফ্যাক্টর। এরপরে কতজন, ওই শতরূপ ঘোষ একটা কথা বলেছিলেন, তোমার নিশ্চয়ই মনে আছে, যে ভোটের পর দেখব শুভেন্দু অধিকারী কত কেজি হিন্দু, কত বড় হিন্দু। এবার এরম বলতে হবে, ভোটের পর দেখতে হবে যারা তৃণমূলের থেকে গেলেন তারা কত বড় তৃণমূলী, এবং তারা এবার ভোল বদল করে কিনা, জ্যাকেট বদল করে কিনা, উত্তরীয় বদল করে কিনা, এটা দেখবার রয়েছে। এখানটাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় জাজ করবেন যে দলকে তারা ঠিকইভাবে ঠেকাবেন। খুব সহজ হবে না, কিন্তু আগামী 5 বছরে খুব সহজ হবে না জায়গাটাকে মেরামত করবার জন্য। যে দুর্গ একবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, সেই দুর্গকে আবার গড়ে তুলতে অনেক বেশি পরিশ্রম করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক যে অবস্থা, তাতে তার পক্ষে সম্ভব নয়। যাকে করতে হবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই কথা বললাম, যে কথা শতরূপ ঘোষ বলেছিলেন যে 4 তারিখে ভোটের পর শুভেন্দু অধিকারী কত কেজি হিন্দু, সেটা শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন। এখন 4 তারিখের পর কে বড় তৃণমূলী, সেটা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, কর্মীদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে এসআইআর এবং ভোট ব্যাংকে ফাটলে এবং অ্যান্টি ইনকামবিয়েন্সিতে তৃণমূল কংগ্রেস বিদায় নিল, তার প্রতিচ্ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি। নাজিয়া, একেবারেই যে এবার যে বঙ্গের মধ্যে একটা ঝড় বইছে, এবং সেই ঝড় যে গেরুয়া ঝড় সেটা বলার অপেক্ষা রাখে না। এবং কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। 2011 সালটা যেন আরও একবার মনে করিয়ে দিল। তার কারণ 2011 সালটা পরিবর্তনের সাল ছিল, এবং তখন দেখেছিলাম যে বামেরা কিভাবে 67টা আসনে গিয়ে থেমে গেছিল এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছিল। সেই পরিবর্তনের ধারা আবারও দেখা গেল 2026-এর বিধানসভা ভোটে, এবং সেই বিধানসভা ভোটে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল আস্তে আস্তে তাদের আসনগুলো কিভাবে হারিয়ে দিচ্ছে এবং বিজেপি কিভাবে শক্তিশালী হয়ে উঠছে। আগামী দিনে কি হয় সেটা অবশ্যই আগামী দিনেই বোঝা যাবে।